आपकी আদালতে কংগ্রেস পার্টির নেতা সচিন পাইলটের উপর অভিযোগ হলো যে ইনি রাজস্থানে কংগ্রেস পার্টির পরাজয়ের জন্য দায়ী। সচিন, বিধানসভা নির্বাচনে কংগ্রেস পার্টি পরাজিত হয় আর আপনার পার্টির নেতা বলে যে যদি আপনি অশোক গেহলোতের সাথে ঝগড়াঝাটি না করতেন আর একসাথে নির্বাচন লড়তেন তো হয়তো এভাবে হারতে হতো না। দেখুন, আমরা নির্বাচন হেরেছি আর হেরেছি প্রায় ৩টে রাজ্যেই, যার জন্য আমি খুব দুঃখিত। আর সত্যি দুঃখিত যে এই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে আমরা পরাজিত হই। রজতবাবু, রাজস্থানে 2023 সালে আমাদের 200 সিট আছে বিধানসভাতে, তাও প্রায় 70টা সিটই জিতেছি এবার। আর আপনি যে অভিযোগ করেছেন যে আমার জন্যই যত ঝগড়াঝাটি, অভিযোগ করেছেন আপনি যে আমি যদি এই করতাম ওই করতাম, সম্পর্ক যদি ঠিক রাখতে পারতাম, 1 মিনিটের জন্য আমি আপনার কথা যদি মেনেও নিই, তাও 2023-এর পরিণামের চর্চা আপনি করেছেন। 2013-তে আমাদের 200-র মধ্যে 21 জন এমএলএ জিতে এসেছিল, তখন তো আমার কোনো যোগদান ছিল না। ওর চেয়েও আগে 50 জন জিতেছিল। তো এটা বলা খুব সহজ। তাছাড়া আমি যদি জিতে যেতাম তখন কি বলতেন? তখন আপনি আমাকে বলতেন যে আপনার একসাথে তো এই যে লোক, আসলে এই নির্বাচনে আমরা সকলে একসাথে পরিশ্রম করি। আর 30 বছর এখানে, 5 বছর বিজেপি, 5 বছর কংগ্রেস। তাই আমরা বললাম যে এই বড় পার্টিকে ভেঙে ফেলার জন্য অনেক পরিশ্রম করতে হতে পারে। আমাদের কিছু ইস্যু ছিল, সেটা আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু আমরা তারপর বসে কথা বলি। আর খড়গেজি, রাহুলজি, আমরা সবাই বসেছিলাম আর বললাম যে যা হয়ে গেছে হয়ে গেছে, এবার নির্বাচন একসাথে লড়া হবে। আমরা প্রচুর পরিশ্রম করি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা পাবলিককে কনভিন্স করতে পারিনি। তবে আমি তবু বলতে চাই যে আমাদের তাও ভোটের যে পার্সেন্টেজ, তা কিন্তু কম হয়নি। আমাদের প্রায় 40% ভোট আছে, আর বিজেপি থেকে 1.5% ভোট আমাদের কম এসেছে এবার। এমন না যে আমরা নির্বাচনে বাজেভাবে পরাজিত, আমাদের মনোবল নিচে। ঠিক আছে, হার জিত হয়ে থাকে, আমরা 70টা সিট জিতেছি 200-র মধ্যে। আর আপনাদের অবগতির জন্য বলে দিই, নির্বাচন হয়ে যাওয়ার পর সরকার বিজেপির হয়ে গেল। 3 সপ্তাহের মধ্যে একটা বাই ইলেকশন হয়, ওখানে উপনির্বাচন। সেই উপনির্বাচনে বিজেপির যে প্রার্থী ছিলেন তাকে বিজেপি তো মন্ত্রী বানিয়ে দিয়েছিল। আর যখন নির্বাচনের পরিণাম আসে তখন কংগ্রেস ওই সিটেই যেতে 12,000 ভোটে। তো জনগণ 3 সপ্তাহের মধ্যে জনগণ দেখায় যে আপনি এভাবে, সেই প্রার্থী তো এমএলএর পদেই ছিল না, তাকে মন্ত্রী বানিয়ে দিয়েছিল, তবু নির্বাচন হেরে যায়। আমরা সব ওখানে ক্যাম্পেন করে এসেছিলাম আর সব নেতাই গিয়েছিল। সচিন, এটা আজকের থেকে নয়, যবে অশোক গেহলোতের ছেলে বৈভব লোকসভা নির্বাচন হেরে যান আর উনি পাবলিকলি বলেন সচিনকে জিজ্ঞেস করা উচিত আমরা হারলাম কিভাবে। দেখুন, ওনার যে পুত্র, আমার সাথে ওনাকে ওয়ার্কিং কমিটিতে নিয়েছিলাম, কিন্তু আমরা কাজও করেছিলাম। দুর্ভাগ্যবশত সব সিটে হেরে গেছিলাম সেই সময়। আর আপনি যেটা বলছেন যে অভিযোগ এনেছেন, সেটা কিন্তু আপনার অভিযোগ নয়, সেটা ওনার অভিযোগ। আমি জবাব দিতে চাই না, কারণ শুধু আপনার অভিযোগের জবাব দেবো আজকে। তবে কি আর হার জিত হতেই থাকে। তবে আমার ধারণা যে ওই সময় উনি যা বলেছিলেন ওটা আমার একটু অদ্ভুত লেগেছিল, কেননা এটা ওনার সিট ছিল। আর লাগে না এখন উনি যা বলছেন, উনি বলছেন নাকি সচিন পাইলট পার্টিতে ফাটল ধরিয়ে অমিত শাহের কোলে গিয়ে বসে পড়েছে। এমনটা আসলে উনি কিন্তু বলেননি। এটা কিন্তু এরকম আমাদের বিরোধীরা বলে থাকে। আর কেননা আবহাওয়া এরকম ছিল যে অনেক লোক কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছিল, আর ওনার কাছে এটাই সুযোগ ছিল যে কোনো একটা আরোপ লাগিয়ে দাও। আসলে তথ্য এটাই যে রজতবাবু গত 23-24 বছরের এই পার্টিতে আমার যে কাজ দিয়েছে, আমি সব কাজ করেছি। আর রাজস্থানে বিজেপির রাতের ঘুম নষ্ট করার মতো যত কাজ আমি করেছি। আর যখন অধ্যক্ষ ছিলাম আমি বললাম না, আমরা 21 জন বিধায়ক জিতে এসেছিলাম 200-র মধ্যে। 21 থেকে 100-তে আমরা একে পৌঁছালাম। আর 5 বছর পরে লোক বলতো যে কি বহুমত এসে গেল, মোদীজি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, বসুন্ধরাজি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন, আর 100 বছরেও কংগ্রেস পার্টি ঘুরে দাঁড়াতে পারবে না। এই 5 বছর রজতবাবু আমি বিজেপি সরকারের বিরুদ্ধে ধর্ণা দিই, প্রদর্শন করি, জেলে গেলাম, লাঠি খাই, রক্ত গঙ্গা বয়, ঘাম ঝরাই, ধর্ণা দিয়ে ঘেরাও করে এই পার্টিকে জীবন্ত করি। আমরা সকলে মিলে একে সরকার তৈরির উপযুক্ত বানাই। আর সব সময় পার্টি সরকার বানিয়ে থাকে, সরকার তো পার্টিকে বানায় না। তাই অভিযোগ অনেকে লাগাতে পারে। আজকেও আপনি অনেক অভিযোগ লাগালেন, কিন্তু জনতাই ঠিক করবেন অভিযোগ ঠিক না ভুল। যদি পার্টির এক লিডার লাগায়, রাজ্যের এক মুখ্যমন্ত্রী লাগায়, ওরা যখন এটা বলেন যে সচিন পাইলট অমিত শাহ আর গজেন্দ্র শেখাওয়াতের সাথে মিলে এমএলএদের নিয়ে কোনো রিসর্টে রেখে দেয়,
আমি বললাম না, এই সমস্ত অভিযোগ আজকের থেকে নয়, বহু লম্বা সময় থেকে চলছে। আসল সত্যিটা হলো, কিন্তু আপনি নিয়ে তো গেছিলেন 18 জন এমএলএ। না না, আমি নিয়ে যাইনি। আমরা সবাই বিষয়টা নিয়ে দিল্লি গিয়েছিলাম, নেতৃত্ব পরিবর্তন করতে চেয়েছিলাম। আর আমাদের কথাকে পার্টিও শোনে, আর পার্টি কমিটি বানায়, কথাগুলো বিবেচনা হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তারপর যাদের সম্বন্ধে কথা বলছেন সেই লোকগুলোকে মন্ত্রী বানায় সরকার। ওদের দিয়ে কাজ করেছি আমরা। আর আপনি বলেন না? আমি হতে চাইনি। আমি বললাম না, পদের প্রতি এতটা মোহ আর প্রেম যদি হতো তাহলে অনেক আগে নিয়ে নিতাম। কিছু ইস্যুকে নিয়ে আমরা স্ট্যান্ড করতে চেয়েছিলাম, আর ইস্যুগুলো যখন সরব হই আমাদের সরকারতে, আমরা এমন কিছু ইস্যুতে ফেসেছিলাম যে আরও গভীরে গিয়ে দেখতে হয়েছে। যুব সমাজের ইস্যু আছে, পেপার লিকের ইস্যু আছে, চাকরির ইস্যু আছে। আর আমাদের সরকার যদি আবার কর্মকর্তাদের সাথে আর একটু মনে হয় উৎসাহ দিত, আর একটু মর্যাদা দিত, ওনাদের একটু মান সম্মানের সাথে রাখতো, তাহলে হতে পারে আরও ভালো পরিণাম হতো। দেখুন সচিন, আপনি কিভাবে ভুলে গেলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলোত বলেছিলেন উনি কাজের লোক নন, নিষ্কর্মা। সচিন পাইলট কোনো কাজই করতে পারে না। ওনার যা বলার আপনি বলেছেন, কিন্তু এই ব্যাপারে আপনি খেয়াল করেন যে আমি কিন্তু কিছু বলিনি। আমি নিজের মুখে আজ অবধি কারোর ব্যাপারে এরকম শব্দের প্রয়োগ কখনোই করি না। আমি এটা উচিত মনে করি না। কিন্তু আর কোনো লোক কি বললো না বললো সেটা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু এই বক্তব্য পূরণ হয়ে গেছে এখন, আর যে কথা মিটে গেছে, সময় হয়ে গেছে, তাকে ছেড়ে দেওয়াই ভালো আর এগিয়ে যাওয়া উচিত। পুরনো কথাগুলো কিভাবে ছাড়া যায়? উনি তো বলেন যে বসুন্ধরা রাজই আমাদের সরকার বাঁচিয়েছিল, আর আপনি তো এটা বলতেন যে এনাদের লিডার সোনিয়াজি নয়, বসুন্ধরা। চর্চা সেই সময় হতো, তাই এরকম কিছু বাক্য সামনে আসে যে এই কথাটা আমি বলেছিলাম। আর আমি ছাড়া উনি অনেক কিছু বলেছিলেন, আমি অনেক কিছু বলেছিলাম, কিন্তু তবু বসে আমরা যখন কথা বলে বুঝলাম যে সামনে নির্বাচন আছে, তো এই বিতর্কে অবসান ঘটে। কারণ আমি একটা ইস্যু উঠেছিলাম, রজতবাবু, আমি যাত্রা করি, আমি পায়ে হেঁটে যাই, জনগণের কাছে গেছিলাম। আমি চাইছিলাম ঠিক সময় আমরা জনগণের মনকে ছুঁই। দেখুন, আমরা যদি যুবকদের, নবযুবকদের মন থেকে তাদের আত্মবিশ্বাসকে একদম শেষ করে দিই, তাদের ভেতর যে বিশ্বাস আছে আমাদের সিস্টেমের প্রতি সেটাকে একদম তছনছ করে দিই, তাহলে কিসের রাজনীতি করছি আমরা? আমার মধ্যে কিছু সংশোধন করে তোলার প্রয়োজন ছিল, সেই জন্য ইস্যুগুলোকে উঠিয়েছিলাম। আর যখন বসি চর্চা করি যে ইলেকশন মাথার উপরে আছে, আমরা সবাই বললাম ইস্যু থেকে এবার অবসর নিয়ে নির্বাচনে লড়তে হবে, আর নির্বাচনে বিজয়ী হলে তবেই সেবা করতে পারবো। আর সেই জন্য আমি নির্বাচন দৌড়ি। আর আমি আপনাকে বলেছিলাম যে আমরা 270 এমএলএ জিতে এসেছি, আগেরবার 21 পেয়েছিলাম। আমরা সকালে পরিশ্রম করি, তবেই পরিণামটা পেলাম। 70 জন এমএলএতে একজন সচিন পাইলটও বিজয়ী হয়েছিলেন, যার সম্বন্ধে মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি দেশদ্রোহী, আর আপনার ওপর কেসও করা হয়েছিল। আমার মনে হয় একটা আলাদা আপনাকে আদালত বানাতে হবে, ওনাকে ডেকে ওনাকে প্রশ্ন করতে হবে যে উনি ঠিক কী বলেছেন কি। কিন্তু এই রাজবিদ্রোহের মোকদ্দমা, এইসব কার্যকারিতা, এইসবগুলি যে ঘটনাগুলি ঘটে, সেগুলো কোনো কারণ তো হবে, এমনিতে তো কেউ করে না, তাই না? কোনো কিছু তো একটা হতেই হবে। এই সমস্ত ঘটনার সামনে আসতে তারপরেই আমরা আমাদের সাথীরা দিল্লিতে পৌঁছাই, আর আমরা আমাদের কথা, আর লম্বা চর্চা হয়েছিল। উনি আজ পৃথিবীতে নেই, স্বর্গীয় অমল প্যাটেলজি। ওনাদের সাথে আলোচনা করে আমরা এক সমস্যার সমাধান বার করার চেষ্টা করি, আর তারপর বাকিটা তো জানেন আপনি। এটাও সত্যি যে আপনার নিজের পার্টির মুখ্যমন্ত্রী আপনাকে সার্ভিলেন্সে রেখে দিয়েছিল, আপনার মুভমেন্ট ট্র্যাক করা হয়, আপনার ফোন ট্যাপ করা হয়। এটা আমি সংবাদপত্রে পড়েছি, কিন্তু এটা কোনো প্রমাণ আমার কাছে নেই। কাগজে কি পড়বেন? ওএসডি লোকেশ শর্মা উনি বলেছেন, রেকর্ডে আছে। প্রশ্নটা আপনার কি, আপনি বলে তো দিলেন। তো আপনার জানা ছিল যে আপনার ফোন ট্যাপ হচ্ছে, সার্ভিলেন্স হচ্ছে? না, এটা আমার জানা ছিল না। যেমন আপনি বলছেন, আমি খবরের কাগজে পড়েছি, তাই আশ্চর্য হয়ে গেছিলাম আমি যখন সংবাদ এটা পড়ি। তো কখনো আপনি গিয়ে আপনার পার্টির লিডারশিপকে, সোনিয়াজিকে, রাহুলজিকে, প্রিয়াঙ্কাজিকে এটা বলেননি যে দেখুন আমার সাথে কি হচ্ছে? বললাম না, আমার জানাই ছিল না। আমি যখন পরে স্টেটমেন্ট আসলো খবরের কাগজে, তখন আমি জানতে পারি। আর উনি যখন পাবলিকলি বলছিলেন যে আপনি সরকার ভাঙার চেষ্টা করছেন, আমি বললাম না, এসব কাল্পনিক কথা এক নয় 100 লোক বলে, আর রোজ বলে থাকে, আর সব কথার উত্তর আমার কাছে নেই। মুখ্যমন্ত্রী বলাটাও কি ম্যাটার করে না? আমি বললাম না, এই ধরনের কথা নতুনত্ব আর কিছু নেই, 5 বছর ধরে লাগাতার শুনছি। কিন্তু আসল সত্যিটা হলো, আমরা চেয়েছিলাম যে এরকম যে বারবার সরকার বানাতে গিয়েও কেন হচ্ছে না, কোনো কারণ তো থাকবে। এই কারণকে যদি বিশ্লেষণ করি, ব্যুরোক্র্যাটকে আমরা অতি বিশ্বাস না করলে, আমাদের কর্মকর্তাদের করলে, আমাদের ওয়ার্কার্সদের করলে, ওদেরকে গুরুত্ব দিলে, ওদেরকে সামলে রাখলে পরে তো পরিণাম বেশি ভালো আসতে পারত। আমাদের ঝগড়া এই ব্যাপারটা নিয়ে ছিল যে যে কাজ করবার পদ্ধতি ছিল তা আলাদা আলাদা থাকতেই পারে, তার মধ্যে জেনারেশনের গ্যাপও থাকতে পারে। তবে কি আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা আমাদের পার্টিকে আবার সরকারে কিভাবে নিয়ে আসব। যে আপনি কি বিজেপি নেতাদের সাথে মিলে অশোক গেহলোতের সরকার ভাঙার চেষ্টা করেন না করেননি? কখনোই নয়।
আমি আপনাকে বলছি যে এই সরকার বানাতে গিয়ে আমি 5 বছর জুতো ঘষেছিলাম। সেই সরকারকে কেন ভাঙবো আমি তো চেয়েছিলাম যে আরো ভালোভাবে ওটাকে আরো মজবুত করে সরকার রিপিট করাবো। আমি এই জন্য করতেন যে আপনি মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন আর অশোক গেহলোতের জন্য হতে আমি পারলেন না। অলরেডি ডেপুটি চিফ মিনিস্টার ছিলাম, আমি প্রদেশের উপমুখ্যমন্ত্রী ছিলাম, প্রদেশ অধ্যক্ষ ছিলাম। হ্যাঁ, ডেপুটি চিফ মিনিস্টার, যাকে উনি নিষ্কর্মা বলতেন। আমি বললাম রজতবাবু, আমি কি বলে থাকি তার ব্যাপারে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু অন্যরা যারা বলছে সেটার উত্তর আমি কি করে দিই? না, আপনিও বহু রকম কথা বলেছিলেন। আপনিও কখনো কখনো বলেছিলেন যে আমি বসুন্ধরা রাজের বিরুদ্ধে এনকোয়ারি করাতে চাইছি, মুখ্যমন্ত্রী তাতে বাধা দিচ্ছে। আমি তো না সরকারের মধ্যে যে ভ্রষ্টাচার হয়েছিল তার তদন্ত করার দাবি জানিয়েছিলাম, আর ম্যানিফেস্টো তো লেখা ছিল, আমি তো প্রত্যেকটা মঞ্চ থেকে বলেছিলাম তদন্ত হওয়া উচিত, কিন্তু যে গতিতে আর তীব্রতার সাথে তদন্ত হওয়া উচিত ছিল তা হতে পারছিল না সেই সময়। আপনি প্রশ্ন ফাঁসের তদন্তের জন্য আন্দোলন করেছিলেন। আমি বললাম না যে যুব সমাজের জন্য কিছুই করলাম না, আর আমার মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে, আর সেই কথাটা যদি নাই বলি আমার বিবেক অনুমতি দিত না, সেই জন্য বলতে বাধ্য হই। আপনার কথা কেউ শোনেনি? তদন্ত হয়েছিল ওর উপর, তারপর হঠাৎ নির্বাচন এসে যায়, তো তদন্তের কাজ সম্পূর্ণ হয়নি। আচ্ছা, জনতা কিছু প্রশ্ন করবে। আমার প্রশ্ন এটাই স্যার যে আপনি প্রশ্নপত্র লিকের ব্যাপারে অনেক বেশি সরবতার সাথে বিষয়টা তুলেছিলেন, তো এতে কিছুই তো হলো না, উল্টে রাজ্যের যুবকরা তো আরও ভড়কে গেল। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? না, তদন্ত চলেছিল, একটা তদন্ত কমিশনে তৈরি করেছিল, তারপর বিশেষ তদন্তকারীর দল এরপর তদন্ত চালিয়েছিল, আর কিছু লোক ধরাও পড়ে। আমার মতামত ছিল যে ছোটোখাটো দালালরা ওদের ধরার জায়গায় যদি সেই লোকদের ধরা যায় যে হতে পারে পুরো ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড ছিল, তা সে অফিসারই হোক বা প্রভাবশালী ব্যক্তি হোক, ওনাদের অবধি তদন্ত পৌঁছানো ছিল, এটাই আমার দাবি ছিল। আর যে নতুন সরকার এসেছে, আপনি কি ওখানেও দাবি জানাবেন? আপনি তো বিরোধী দলে আছেন, যে পেপার লিক হওয়ার তদন্ত হওয়া দরকার, অবশ্যই যারা তদন্ত এতে তো জড়িত। চলছে। আমি যা চাই তা হলো এটার অন্তিমে পৌঁছতে হবে, আর লোকেদের মধ্যে বিশ্বাস তৈরি করতে হবে যে আমাদের এক্সামের পেপার লিক হবে না। আর এখানে যে একটা ধারণা তৈরি হয় যুব সমাজের মধ্যে তাদেরকে ন্যায় দেওয়া হচ্ছে না, এটা খুব ফ্রাস্ট্রেটিং। এই ধারণার অবসান হওয়া দরকার। তবে কি নতুন সরকার এসেছে, সে যেন তদন্ত করে, ভালোভাবে করে, কিন্তু প্রতিশোধের ভাবনা থেকে নয় যে শুধু দেখুন, আপনার কংগ্রেসকে কথা নিচু শুনে দেখানোর আমার যা জন্য। মনে হচ্ছে যে এখানে অশোক গেহলোত কিছু লোকেদের বাঁচাবার জন্য চেষ্টা করছিলেন, আর আপনি ওনাদের ব্যাপারে বারবার বলছিলেন। না, আমার কিন্তু ব্যক্তিগত সেরকম কোনো ঝগড়া কারোর সাথে নেই। আর তদন্ত আমি বললাম যে হয়েছিল, কিছু লোকরা ধরাও পড়েছিল, কিন্তু আমি বলতে চাইছিলাম যে এইসব নেহাতি রাঘব বল তাদেরকে প্রথমে ধরতে হবে। আমরা এই নিয়ে অনেক আলোচনা করেছি। আপনার ওপর অভিযোগ ছিল যে আপনি বিদ্রোহ করেছিলেন, তবে যখন আপনার ব্যাপারটা সেট হয়ে যায়, পার্টি হাইকমান্ড অশোক গেহলোতকে দিল্লি আনতে চাইছিলেন, রাষ্ট্রীয় অধ্যক্ষ বানাতে চাইছিলেন। খার্গেজিও যান, মাখনজিও যান, কিন্তু এমএলএদের ওনার সাথে দেখা করতে দেওয়া হয় না। সেই সময় আপনি কি করছিলেন? সেই সময় মিটিং ডেকেছিলাম এমএলএদের, তবে কি বিধায়করা পৌঁছায়নি। আর ব্যাপারটা খুব অশোক গেহলোতজি ব্যাপারে ক্ষমা প্রার্থী হন সোনিয়া গান্ধীর কাছে যে ওই বৈঠক হতে পারেনি, আর এরকম প্রথমবার হয়েছে যে কংগ্রেস বিধায়কদের বৈঠকই হয়নি। তো এই ব্যাপারটা উনি আফসোস প্রকাশ করেছেন, ক্ষমা চান, জনসমক্ষে ক্ষমা চান। তো উনিও বুঝেছিলেন কংগ্রেস মিসেস গান্ধীকে, তারপর কি হয় জানি না, কিন্তু এটা দুর্ভাগ্যপূর্ণ যে আমাদের এমএলএদের মিটিংই হতে পারেনি সেই সময়। যে এমএলএরা আপনার সাপোর্টে ছিল ওরাও সেদিন পৌঁছায়নি। এটাতে দেখুন, এখানে তোমার আমার ছিল না, এটা তো কংগ্রেস পার্টির মিটিং ছিল, আর সবার একসাথে মিটিং আসার কথা। তো কিছু লোক, কিছু বিধায়ক, কিছু মন্ত্রী মিটিংয়ে আসতে পারেনি বলে সেই জন্য মিটিং আমাদের হতেই পারেনি, আর অন্যরা বিনা মিটিংয়ে ফেরত চলে আসে। পরে মুখ্যমন্ত্রীকেও ডাকা দিল্লিতে, উনি নিশ্চয়ই সোনিয়াজি আর খার্গেজিকে বলেছিলেন ওই সময়, কারণ ওই সময় সোনিয়া গান্ধী প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেস পার্টির। তো খুবই দুর্ভাগ্যপূর্ণ বিষয় যে মিটিং হতে পারেনি। মিটিং হলে কি সিদ্ধান্ত পরের কথা, কিন্তু মিটিংটাই হতে পারল না, সেটা খুব খারাপ ছিল। আমি অশোক গেহলোতের একটা ইন্টারভিউ দেখেছি, আর উনি বলেছিলেন যে ওই মিটিংয়ের আগে থেকেই আলোচনা শুরু হয়ে গেছিল যে এমএলএরা সচিন পাইলটকে মুখ্যমন্ত্রী বানাতে চাইছে, কংগ্রেস হাইকমান্ডও সচিন পাইলটকেই মুখ্যমন্ত্রী বানাতে চাইছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে ব্যক্তির জন্যে আমাদের এমএলএরা বেশ কয়েকদিন রিসর্টে বন্দী ছিলেন, ওকে কি করে মুখ্যমন্ত্রী করা যায়? আরে সে তো অনেক পুরনো কথা হয়ে গেছে। তবে যদি মিটিং হতো তবে জানা যেত কি হতো আর কি হতো না, যেহেতু মিটিংটাই হয়নি। মিটিংটা হলে এমন কি হয়েছে? সে তো বিধায়কদের যাই সিদ্ধান্ত আসতো, সামনে আসতো, কিন্তু যখন মিটিংই হয়নি, মিটিংটা না হওয়াটা এটা আমি খারাপ মনে করি, কারণ আমি ওই সময় ওখানে ছিলাম। কিন্তু এটা আশ্চর্যের কথা নয় যে
মুখ্যমন্ত্রী যে এমএলএদের মিটিং হতে দেননি, যদিও পরে উনি ক্ষমা চেয়ে নেন, তবু ওনাকে মুখ্যমন্ত্রীর গদিতে বসে থাকতে দেওয়া হয়। এই সিদ্ধান্ত পার্টি, তাই না? পার্টি হয়তো ভেবেছিল যে সিদ্ধান্ত রেখেছি সেটাকে কন্টিনিউ করা হোক, কোনো চেঞ্জ নিয়ে আসা দরকার নেই। তো আমরা সবাই সিদ্ধান্ত মানি, যা পার্টি ঠিক করবে সেটাই। আপনি কখনো রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে এই ব্যাপারে কিছু বলেছেন? আপনি এটাকে কতটা কষলাবেন বলে দিন আমাকে। 1.5-2 বছর হয়ে গেছে, এখন আপনি কষলেই যাচ্ছেন ব্যাপারটা। সব কিছু বলেছি আপনাকে, শুরু থেকে স্পষ্ট লাইনে বলেছি যে ওটা বিধায়কদের মিটিং হয়নি, এটা খুব দুর্ভাগ্যপূর্ণ, খুব খারাপ ছিল, এটার জন্য মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নেন, ব্যাস শেষ হয়ে যায়, আর আমরা এটাকে ভুলে যাই, নির্বাচন এসে যায়। এটা কচলানোর ব্যাপার নয়। আসলে এই ব্যাপারে আপনি কখনোই কিন্তু সোজাসুজি উত্তর দেননি। আপনাকে থেকে সোজা কি উত্তর দিতে পারি? আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি। আপনার কথা আমি মেনে নিচ্ছি, এর থেকে বেশি আর কচলাবো না। এত কচলামোর পর বলছেন।